পেখম রেডিও কলকাতা। পেতে রেখো দুই কান, তোমার মন তুমি দিও, জুড়াতে মন প্রাণ এসে গেল পেখম রেডিও। কবিতা কথায় গানে সংলাপী মায়া টানে সকলের আদরণীয় পেখম রেডিও। পেখম রেডিও, পেখম রেডিও। নমস্কার, পেখম রেডিও কলকাতা স্বাগত জানাচ্ছে আপনাকে। পেখম রেডিও মানেই কবিতা, আবৃত্তি, গান, বাজনা, নাটক, গল্প পাঠ, বিষয়ভিত্তিক আলোচনা, বেড়ানোর হদিশ, ছোটদের অনুষ্ঠান, এই সব নিয়ে সম্পূর্ণ পারিবারিক মনোরঞ্জন। পেখম রেডিও। নমস্কার, আমি সুমা আইচ রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন পেখম রেডিও। আবৃত্তায়ন অনুষ্ঠানে আজ আছেন বিভিন্ন ক্ষেত্রে স্বমহিমায় উজ্জ্বল ব্যক্তিত্ব, যাঁরা তাঁদের কণ্ঠমাধুর্য ও উপস্থাপনা দিয়ে আমাদের মুগ্ধ করে রাখবেন। আমরা সদ্য স্বামীজির 159তম জন্মদিবসটি পার করে এসেছি, আর যে কজন আবৃত্তি শিল্পীর পরিবেশনায় আজ ঋদ্ধ হবে অনুষ্ঠান, তাঁদের প্রত্যেকেরই কণ্ঠে আমরা স্বামীজিকে নিয়ে লেখা কবিতা শুনব। চলুন তাহলে আমরা প্রথমেই শুনে নিই স্বয়ং স্বামীজির লেখা সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, কবিতার এই চরণ দিয়ে, যা উচ্চারিত হবে আমাদের পরিচিত প্রিয় মুখ শ্রাবণী চক্রবর্তীর কণ্ঠে, আবহ শান্তনু বন্দ্যোপাধ্যায়। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হের বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়, জয় তব যেন সুনিশ্চয়। শীত যায় গ্রীষ্ম আসে তার পাছে পাছে, ঢেউ পড়ে ওঠে পুনঃ তারই সাথে সাথে, আলো ছায়া আগাইয়া দেয় পরস্পরে। হও তবে ধীর স্থির বীর। জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানি, জীবনের সুখচয় বৃথা ও চঞ্চল। লক্ষ্য আজ বহু দূরে ছায়ায় মলিন, তবু চলো অন্ধকারে হে বীর হৃদয়, সবটুকু শক্তি সাথে লয়ে। কর্ম নষ্ট নাহি হবে, কোনো চেষ্টা হবে না বিফল। আশা হোক উন্মূলিত, শক্তি অস্তমিত। কোটি দেশ হতে তব জনমিবে উত্তর পুরুষ। ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়, কল্যাণের নাহিক বিলয়। জ্ঞানী গুণী মুষ্টিমেয় জীবনের পথে, তবুও তাঁরাই হেথা হন কর্ণধার। জনগণ তাহাদের বোঝে বহু পরে, চাহিও না কারো পানে। ধীরে লয়ে চলো, সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যাঁরা, সাথে তব ভগবান
সর্বশক্তিমান। আশিস ঝরিয়া পড়ে তব শিরে, তুমি মহাপ্রাণ। সত্য হোক, শিব হোক, সকলই তোমার। সত্য হোক, শিব হোক, সকলই তোমার। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হের বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়। জয় তব যেন সুনিশ্চয়। শীত যায়, গ্রীষ্ম আসে, তার পাছে পাছে ঢেউ পড়ে, ওঠে পুনঃ। হে সাধক, কি করে জানাই তোমার সেই তো শুভ্র শান্ত উজ্জ্বল দৃষ্টি গড়ে দেয় আর এক নতুন কাঞ্চনজঙ্ঘা আমাদের হৃদয়ের মরুভূমিতে। হে তরুণ সন্ন্যাসী, তোমার চিরতারুণ্যের উপস্থিতি আমাদের তরিতাবিষ্ট করে। যার কলম থেকে এত মাধুর্যপূর্ণ দৃপ্ত লেখনী বেরিয়ে এসেছে, তিনি হলেন স্বনামধন্য আবৃত্তি শিল্পী ডক্টর অরুময় বন্দ্যোপাধ্যায়। স্বামীজিকে নিয়ে তাঁর অনন্য অনুভূতিময় লেখনী ভারত আত্মা আমরা তাঁর কণ্ঠেই শুনব। আবহ তনুময় কোলে। ভারত আত্মা। এখন চারিদিকেই ধূসর মুখের ভিড়। কৃত্রিম সে মুখের মেলায় আজও আবিষ্কার করছি তোমায়। ব্যক্তিত্বের গাম্ভীর্যে, চারিত্রিক দৃঢ়তায় পর্বত সম তুমি এক বিস্ময়। পাহাড়ের সানুদেশের মতোই আমরা তোমার পাদপ্রান্তে দাঁড়িয়ে, তোমার উন্নত শিরের দিকে আমাদের দৃষ্টিপথ। তাই আমরা উন্নত মস্তকেই মুগ্ধ হয়ে দেখছি তোমার দৃঢ়তার আভিজাত্যকে। তোমার শরীরী দ্যুতি কোন এক স্বর্গীয় আভায় জ্যোতির্ময় করছে আমাদেরও। হে বিস্ময়, হে বীর, হে প্রণম্য, তোমাকে কেমন করে বর্ণনা করা যায়? অভিধান রচয়িতাকে নতুন শতাব্দীতে আবার লিখতে হবে নতুন কোন অভিধান। বুকের মধ্যে অসীম শ্রদ্ধার যে অবিরল স্রোত প্রবাহমান, যে শব্দে আজ তোমার বন্দনা করা হয়নি, সেই সব অনাবিষ্কৃত শব্দরাশিতেই রচিত হবে তোমার জয়মাল্য। হে আপন, কি করে বোঝাই? তুমি হাসলেই মনের আলোর দুয়ার খুলে যায়। তোমার হাস্যকলতানে কোন এক জ্যোতির্ময়ী ঝর্ণা এসে স্পর্শ করে হৃৎপিণ্ডের অচেনা পর্বতে, আমাদের পবিত্র করে। হে সাধক, কি করে জানাই? তোমার শ্বেত শুভ্র শান্ত উজ্জ্বল দৃষ্টি গড়ে দেয় আর এক নতুন কাঞ্চনজঙ্ঘা আমাদের হৃদয়ের মরুভূমিতে। তোমার স্মিত আখি পল্লব আনন্দের জোয়ারে ভাষায় পৃথিবীর মানব হৃদয়কে। হে তরুণ সন্ন্যাসী, তোমার চিরতারুণ্যের উপস্থিতি আমাদের তরিতাবিষ্ট করে। তোমার দর্শনে তারুণ্যের হিল্লোল বয় দেহের আনাচে কানাচে, হৃদয়ের পরতে পরতে। হে গৈরিক, আর কিভাবে বর্ণনা করা যায় তোমাকে? তুমি তো বর্ণনা ধৃত সামান্য কেউ নও। তাই আমাদের সকল বর্ণনায়
অতৃপ্ত করে আমাদেরই। তোমার উপমা তুমি নিজেতেই, হে ভারত আত্মা। হে প্রণম্য, হে বীর, হে দেশজয়ী, কালজয়ী, হে তরুণ, হে সাধক, গৈরিক সন্ন্যাসী, তুমি আমাদের মুক্তির উদ্দীপক। গ্রহণ করো আমাদের ভূমিষ্ঠ প্রণাম। অখণ্ড ভারতের চিন্তা প্রতিনিয়ত প্রবাহিত হতো তোমার শিরা উপশিরা ধমনীতে। সত্যি সত্যি এই অখণ্ড ভারতবর্ষের কল্পনা কবে কোন যুগে মহামানব করে গিয়েছেন, সেই চিন্তা এখনো প্রবাহিত আমাদের প্রত্যেকের শিরা উপশিরা ধমনীতে। যার কলম থেকে একথা নিঃসৃত হয়েছে তিনি হলেন এই সময়ের কবি অনিমেষ কুমার চৌধুরী। তার বিবেক অডিট কবিতাটি এখন আমরা শুনব এ সময়ের বিশিষ্ট বাচিক শিল্পী বিমল কুনারের কণ্ঠে। তোমার বুকের স্পন্দনে ছিল ভারতবর্ষ। অখণ্ড ভারতের চিন্তা প্রতিনিয়ত প্রবাহিত হতো তোমার শিরা উপশিরা ধমনীতে। ভারতের আধ্যাত্মিকতা মূল্যবোধ প্রচারের মধ্য দিয়ে বিশ্বের দরবারে তুমি হয়ে উঠেছিলে ভারত আত্মার মূর্ত প্রতীক। বিদেশের দরবারে ভারতের মাথা উঁচু করেছিলে তুমি। তোমার মর্মস্পর্শে দীপ্ত ভাষণ নীরবে শুনেছে গোটা বিশ্ব, চমকে উঠেছে, শিহরিত হয়েছে, পরম শ্রদ্ধায় জানিয়েছে স্যালুট। তুমি ছিলে ত্যাগের প্রতীক, সেবা আর মানবতার নিদর্শন। বিশ্বভ্রাতৃত্বের বন্ধনের ডাক তুমি প্রথম দিয়েছিলে। দেশ ও দশের উন্নতির জন্য তোমার পথনির্দেশিকা আমাদের জীবন দর্শন। মানবিক চেতনার উন্মেষ ঘটানোর জন্য তোমার কলম দিয়েছে অমৃতসম উপদেশ। তুমিই বলেছিলে, ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও মাতা শারদার আশীর্বাদে তোমার দীপ্ত তেজ আরো দ্বিগুণ হয়ে দিব্য জ্যোতিতে রূপান্তরিত হয়েছিল। আসমুদ্র হিমাচল তুমি কাঁপিয়ে দিয়েছিলে, টলিয়ে দিয়েছিলে। তোমার নিষ্ঠা, উদ্যম, সৎ সাহস, ত্যাগ, সেবা আর দৃঢ় সংকল্প প্রতিটি মানুষ আজও স্মরণ করে। তোমার জন্মদিন আমরা যুব উৎসব হিসাবে পালন করি মহা সমারোহে। ওই পর্যন্ত আমাদের দৌড় ওখানেই শেষ। তোমার কথা আমরা শুনি না, আমরা এখন স্বাধীন। তোমার ত্যাগ আর সেবার কথা আমরা বক্তৃতায় বলি, সোচ্চারে বলি, মঞ্চ ফাটাই, হাততালিও কুড়োই, কিন্তু নিজেরা পালন করি না। বিশ্বভ্রাতৃত্ব বোধ তো দূরের কথা, নিজের ভাইয়ের সঙ্গেই আমরা থাকতে পারি না। তুমি সবসময় মায়ের কথা বলতে। মা, শারদা মা বলেছিলেন, শান্তি পেতে হলে নিজের দোষ দেখো, অপরের দোষ দেখো না। আর আমরা নিজের ছাড়া সবার দোষ দেখি। আমার ভুল নয় এইটে প্রমাণে আমরা দুধে উকিল, আর অপরের দোষ বিচারে আমরা দুর্দণ্ড প্রতাপ জজ। এখন আমাদের জীবন অ্যাকাউন্টে জমা হচ্ছে লোভ, হিংসা, অন্যায় আর পাপ। আমরা আমাদের জীবন অ্যাকাউন্টের সত্যিকারের অডিট করি না। তোমার মতো সৎ সাহস আমাদের কোথায়? একটু অডিট করলেই দেখা যাবে শিরায় শিরায় উচ্ছৃঙ্খল আবেগের চোরা স্রোত, মূল্যবোধহীন ভেজাল আর অনিয়মের বন্যা, নীতিহীন আত্মকেন্দ্রিক চাওয়া পাওয়ার হিসেব, বিবেকহীন, শ্রদ্ধাহীন, ভক্তিহীন, ভালোবাসাহীন আবর্জনার জঞ্জাল। হে বীর সন্ন্যাসী, আসবে আর একবার আসবে অডিট করতে, আমাদের জীবন অ্যাকাউন্টের অডিট, হৃদয়ের অডিট, বিবেকের অডিট। হ্যাঁ, একমাত্র তুমিই পারো। তুমিই পারো সত্যিকারের জাগাতে সকলকে এক করতে। তাহলে এসো, আর একবার এসো, একবার এসো। তোমার পবিত্র স্পর্শে ঘুচে যাক সব মলিনতা। ভারতের শিরায় শিরায় উঠুক
ভালোবাসা ভরা পবিত্র ভ্রাতৃত্ববোধের তুফান। হৃদয়ে জ্বলুক ত্যাগ, সেবা আর অহিংসার দীপ্তি। তোমার তেজোদ্দীপ্ত উপস্থিতিতে শুরু হোক সত্যিকারের অডিট, আপোষহীন খাঁটি অডিট, বিবেক অডিট। তোমারেই করিয়াছি জীবনের ধ্রুব তারা। এই গানকে কেন্দ্র করে দুইজন মহামানবের ঐতিহাসিক সাক্ষাৎ। একজন হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, অন্যজন স্বামী বিবেকানন্দ। গানের কথা দুজনের কাছে দুভাবে ধরা পড়েছে। এই প্রেম ভাবছে ও ভক্তি, এ বিরহ ভাবছে ও নিবেদন। দুজনের আর কখনো দেখা হবে না, হবে না বাক্যালাপও। শুধু দুই বিশাল পাহাড়ের মধ্যে নাম না জানা এক রূপলী জলধারার মতো রয়ে গেল একটা গান, একটা মূর্ছনা। কবি রূপক চক্রবর্তীর লেখা দুজনে দেখা হলো, এই অসামান্য অনুভূতিময় কবিতাটিতে কবি সেই চিত্রই তুলে ধরেছেন, যা উচ্চারিত হবে এ সময়ের অত্যন্ত প্রিয় পরিচিত মুখ নন্দিনী লাহাসমের কণ্ঠে। আবহ কল্যাণ সেন বরাট। শ্রাবণ মাসের দুপুর গড়িয়েছে খানিক অপরাহ্নের দিকে। আকাশে এখন বিদ্যুৎ গর্ভা মেঘ। প্রশস্ত ঘরটির এক প্রান্তে বসে আছেন অনিন্দকান্তি এক পুরুষ। তার দুপাশে এসরাজ, খঞ্জনি, ওপাখ আজবাদক। রূপবান এই পুরুষটির নাম রবীন্দ্র। তিনি গান তোলাতে এসেছেন ৩-৪টি যুবাকে। রবীন্দ্র নিজেই লেখেন, সুর বসান। খুব বেশি লোক শোনেনি এ গান, তবু যুবাদের মধ্যে যে সবচেয়ে দীপ্যমান, হীরের মতো ঝকমক করছে চোখ, সে আচমকা গেয়ে ওঠে, তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা। কিছুকাল পূর্বে রচিত এ গান কেমন করে জানল এই যুবা? বিস্মিত হন স্রষ্টা। এমন ভারী দানাদার গলা, এত নিখুঁত সুরজ্ঞান রবীন্দ্র বিশেষ শোনেননি। তার চেয়ে বয়সে ছোট এ ছেলেটির বাড়ি সিমলে পাড়ায়, নাম নরেন দত্ত। গান শুনতে শুনতে রবীন্দ্র অন্যমনস্ক হয়ে পড়েন। এটা লেখা কাদম্বরী বৌঠানকে নিয়ে। চারপাশ এখন ছায়াচ্ছন্ন করে দিচ্ছে বাদল মেঘ। জানালা দিয়ে আসছে ঠান্ডা ঠান্ডা হাওয়া। প্রকৃতি এখন শ্যামল কান্তি। নরেন গাইছে এক আকুতি থেকে, যেন সে ঈশ্বর অভিলাষী। আর রবীন্দ্র ডুবে যাচ্ছেন স্মৃতিতে। তিনি ভাবছেন এক রক্ত মাংসের মানবীর কথা, অনেকগুলো গোপন দুপুরের কথা। নরেন ভাবছে করুণাময়ের উদ্দেশ্যে রচিত পরের পদগুলো। দুজন ভাবছে সম্পূর্ণ ভিন্ন দিকে। এ প্রেম ভাবছে ও ভক্তি, এ বিরহ ভাবছে ও নিবেদন। দুজনের আর কখনো দেখা হবে না, হবে না বাক্যালাপ। শুধু দুই বিশাল পাহাড়ের মধ্যে নাম না জানা এক রূপলী জলধারার মতো রয়ে গেল একটা গান, একটা মূর্ছনা। ওঠো এবং ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ তুমি সফল হচ্ছ। স্বামী বিবেকানন্দের এই যে মহান বাণী, যে বাণীর দ্বারা আমরা উদ্বুদ্ধ হই, যে সফলতা আসলে সমগ্র মানব সমাজের সফলতা, যে সফলতা না আসলে
একটা মানব সমাজ পরিপূর্ণভাবে গড়ে উঠতে পারে না। প্রেম, ভক্তি, ভালোবাসা দিয়ে গড়া যে সমাজ, সেই সর্বধর্ম সমন্বয় দিয়ে গড়া যে সমাজ, সেই সমাজের একটা উজ্জ্বল সমাজের স্বপ্ন দেখেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। আমরা তাকে প্রণাম জানাই এইভাবে, তুমি মহাপ্রাণ, সত্য হোক, শিব হোক, সকলই তোমার। অনুষ্ঠান শেষ করব এ সময়ের অত্যন্ত পরিচিত প্রিয় বাচিক শিল্পী ডালিয়া বসু সাহার কণ্ঠে রক্ত ঝরছে তবু হাসছিলেন এই কবিতাটি দিয়ে। কবি সিমন এভাঁ এই কবিতাটি লিখেছেন এবং অনুবাদ ও বিন্যাস করেছেন শঙ্করী প্রসাদ বসু। আবহ শিবব্রত মান্না। আমার জীবনে স্বামীজির আবির্ভাব বড় যন্ত্রণার মধ্য দিয়ে। না, তাকে আমি সাক্ষাৎ দেখিনি, তবে পড়েছিলাম রোমারোলার বিবেকানন্দ জীবনী বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রী। বিশেষ মনোযোগ দিইনি, ভুলেও গিয়েছিলাম কি পড়েছি। ভারতবর্ষ বড় সুন্দর দেশ, ফরাসি দেশের মেয়ে আমি। তারপর অনেক বছর পেরিয়েছে, 15 বছর। জীবনে ঘনালো দুর্যোগ, সংকট, পীড়া, মৃত্যুর কালো ছায়া ঢাকলো আমাকে। কঠিন অস্ত্রোপচার হলো দেহে। বাঁচব না ধরে নিল সকলে, তবু প্রাণটুকু টিকে রইল থেকে থেকে। এই সময় এক বন্ধু এনে দিল বিবেকানন্দের জীবনী। ওতে নাকি উজ্জীবক শক্তি আছে। আছে নাকি? অতি কষ্টে বইয়ের কয়েকটি পাতা উল্টেছি, আর তখনই নীল আকাশ থেকে যেন ফেটে পড়ল বজ্র। ঘুরতে লাগলো জানলা, ছাদ, দেওয়াল, গোটা কক্ষ। আছাড়ে পিছাড়ি তরঙ্গ শব্দে মন প্রাণ বলে উঠল, পেয়েছি, পেয়েছি, এতদিনে পেয়েছি সত্যের দেখা। আরো কিছু পরে, তখনও বিপদ কাটেনি। তখনও রয়েছি জীবন মৃত্যুর মধ্যবিন্দুতে। তিনি অকস্মাৎ দেখা দিলেন মহাশূন্য থেকে। স্বপ্নে নাকি জানি না, এক অপূর্ব মূর্তি। কে? বিবেকানন্দ, নিশ্চয় তিনি। যদিও তার ছবি কখনো দেখেছি বলে মনে নেই। সৌন্দর্য বটে, অপরূপ আলোকিত বর্তনু, হাতে ধরা অপরিচিত মস্ত এক ফুল, সুগন্ধে অতুলনীয়। বুঝে নিলাম ভারতীয় পদ্ম। পদ্ম হাতে বিবেকানন্দ হাসছেন ভুবন মোহন। রাগে অস্থির হয়ে চিৎকার করে বললাম, এ কি স্বামীজি, আপনি হাসছেন? আমি মৃত্যু শয্যায়, যন্ত্রণার শেষ নেই, তবু হাসছেন? কি নিষ্ঠুর আপনি! তবু হাসছিলেন। হাসিতে পদ্মে একাকার। অসহ্য রাগে মুখ ফিরিয়ে নেব, এমন সময় চোখ পড়ল তার শরীরে। হে কি, ওর বুকে অত বড় ক্ষত কেন? রক্ত ঝরছে,
অবিরাম রক্ত ঝরছে, অবিরাম, তবু হাসছেন। পবিত্র ঘণ্টার ধ্বনির মতো কণ্ঠ বাজল তাঁর। ভয় পেও না, নিরাশ হইও না, তুমি তো দুর্বল নও, বাঁচতেই হবে, মনে রেখো জয়ী হতেই হবে। রক্ত ঝরবে এ জগতে, তবু আমরা হাসব। আপনি শুনছেন পেখম রেডিও কলকাতা। পেখম রেডিও মানেই সম্পূর্ণ সাংস্কৃতিক মনোরঞ্জন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আবার আমরা ফিরে আসব খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন পেখম রেডিও।